ওয়েলকাম টু সহজ কেরিয়ার। আমি শঙ্খ। আজকে নিয়ে এসেছি কোয়ান্টাম ক্যাট। কোয়ান্টাম ক্যাটের ওপর একটা সিরিজ আমি বানাবো, আজকে তার প্রথম ক্লাস। আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাংলাতে কোয়ান্টাম ক্যাটের ওপর কোনো ক্লাস হয়নি পুরো ইউটিউবে। আমি প্রথম কোয়ান্টাম ক্যাটের ওপর পুরো সিরিজ তৈরি করব। কোয়ান্টাম ক্যাটের যদি পিডিএফ দরকার হয়, টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ পেয়ে যাবে। এবং সেখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এর অঙ্ক দেওয়া আছে। তোমরা লেভেল 1 এর প্র্যাকটিসটা নিজেরাই করতে পারো, কারণ ওটা মোটামুটি ডুয়েবল লেভেল থাকে, যদিও ভালো লেভেল, ভালো স্ট্যান্ডার্ড লেভেল। আর লেভেল 2 এর যে কোশ্চেন গুলো হয়, সেটার মানে যেটা আমরা করবো অ্যাকচুয়ালি আমি যেটা করাবো, সেটার লেভেল বলা যেতে পারে মডারেট টু হাই লেভেল। কিছু কোশ্চেন ভালো রকম টাফ কোশ্চেন থাকে। তো সেটা যদি আমরা পুরোটা প্র্যাকটিস করি, আমাদের কোন কোন পরীক্ষা কভার হয়ে যাবে? ব্যাংকের মেন্স কভার হবে, সিজিএল এর মেন্স কভার হবে। আর সিজিএল এর মেন্স কভার মানে যে কোনো এসএসসি রিলেটেড কিংবা রেলওয়ে রিলেটেড সমস্ত পরীক্ষা কভার হয়ে যাওয়া। আর স্টেট লেভেলে যদি ডব্লিউবিপি এসআই বলতে গেলে সেগুলো বা হাতে আমরা করতে পারবো। ক্লিয়ার? একদম বা হাতে চুটকিতে আমরা ডব্লিউবি এসআই এর মেন্স লেভেলের কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তো আমার সাথে পুরো ক্লাস করো। যদি কোনো বিগিনার্স থাকো, এতটুকু বলতে পারি, আমি একদম ভেঙে ভেঙে বলবো। কোনো কোশ্চেন হয়তো আমি অতিরিক্ত লেন্দি করে বলবো, সেই ক্ষেত্রে বোরিং লাগলে স্পিড বাড়িয়ে দেবে, কারণ আমি এভাবে বলবো যাতে একটা বিগিনার্সও সেই কোশ্চেনটা বোঝে। এবং যেখানে যেখানে দরকার আমি ট্রেডিশনাল ওয়েটা করব, মানে একদম লেন্দি প্রসেসে, তারপর সেটার শর্টকাট ট্রিকও আমি বলে দেবো। ক্লিয়ার? তাহলে চলো স্টার্ট করা যাক। কি আছে এখানে? দ্য আওয়াধ স্কুল গোমতী নগর। আচ্ছা, দ্য আওয়াজ স্কুল গোমতী নগর, দেয়ার আর 500 স্টুডেন্টস। আচ্ছা, একটা স্কুলে 500 খানা স্টুডেন্ট, 60% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ। তাদের 60% হচ্ছে ছেলে। 60% ছেলে মানে বাকি 40% কি হবে? বাকি 40% হবে গার্লস, মেয়ে। ওকে, 500 জনের 60% ছেলে হলে বাকি 40% মেয়ে। 40 কমা দিয়ে লেখা হচ্ছে 40% অফ হুম। হুম মানে এখানে কাকে বলেছে? এই যে বয়েজ। মন দিয়ে শুনবে, 500 জনের মধ্যে 60% হচ্ছে ছেলে। এই ছেলেদের মধ্যে 40% প্লে, 40% অফ হুম প্লে হকি। এই 60% এর 40%, এই 40% কিন্তু টোটাল স্টুডেন্টের নয়, টোটাল হচ্ছে ছেলে প্লাস মেয়ে মিলে 500 জন, তার 60%। 500 জনের 60% মানে কি? 500/60/100 কত হবে? 300। এই 300 জনের 40% খেলে হচ্ছে হকি। ওকে, তাহলে 500 জনের মধ্যে 300 জন যদি ছেলে হয়, তাহলে মেয়ে কত? মেয়ে মানে 40%, বা এরকমও বলতে পারি 500 থেকে 300 বাদ দিলে পড়ে থাকবে গার্লস হবে 200 জন। ওকে, অ্যান্ড গার্লস ডোন্ট প্লে হকি। আচ্ছা, তার মানে 300 জনের মধ্যে 40% ছেলে, 300 জন ছেলের মধ্যে টোটাল 500 জন স্টুডেন্ট, তার মধ্যে 300 জন ছেলে, তাদের মধ্যে 40% ছেলে হকি খেলে। কিন্তু বলেছি মেয়েদের মধ্যে কোনো মেয়ে কিন্তু হকি খেলে না, তার মানে গার্লস 0% হকি খেলে। ওকে, 75% অফ গার্লস প্লে ব্যাডমিন্টন। তবে এই 200%-এর 75% কিন্তু ব্যাডমিন্টন খেলে। ওকে, তাহলে এখানে কি বলেছে? দেয়ার আর অনলি 2 গেমস। আচ্ছা, দেয়ার আর অনলি 2 গেমস টু বি প্লেড, মানে শুধুমাত্র দুটো গেমই খেলা হচ্ছে, একটা হচ্ছে ব্যাডমিন্টন আর একটা কি? হকি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ডোন্ট প্লে এনি গেমস। কতগুলো স্টুডেন্ট আছে যারা কোনো গেমই খেলে না। ওকে, তো সবার ফার্স্টে আমি গার্লসেরটা দেখাচ্ছি। গার্লস 200 জনের মধ্যে হকি কেউ খেলে না, আর 75% মেয়ে ব্যাডমিন্টন খেলে। তাহলে মেয়েরা যারা স্পোর্টসের সাথে যুক্ত তারা শুধু ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ওকে, তার মানে 200 জনের 75% স্পোর্টসের সাথে যুক্ত। তার মানে বলতে পারি 200 জনের 25%, মানে 100%-এর মধ্যে 75% ব্যাডমিন্টন খেলে। বাকি কত? বাকি 25%। এই 25% কোনো স্পোর্টসের সাথে যুক্ত নয় মেয়েদের মধ্যে। আর ছেলেদের মধ্যে কি আছে? ছেলেদের মধ্যে 40% হকি খেলছে, কিন্তু ছেলেদের মধ্যে কতজন ব্যাডমিন্টন খেলছে? মানে দেখো, 300 জনের 40% হকি খেলছে, 300 জনের বাকি 60% তারা কি খেলছে আর কি খেলছে না সেই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। মানে ছেলেদের কতজন ব্যাডমিন্টন খেলছে সেই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন নেই। আর সেই ইনফরমেশন না থাকলে কতজন ছেলে কোনো রকম স্পোর্টসে
পার্টিসিপেট করছে না সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তাই এখানে কি হয়ে যাবে, কান্ট বি ডিটারমাইন্ড। অত্যন্ত এটা কিন্তু ইজি লেভেল কোশ্চেন ছিল, তবে এই কোশ্চেনটা দেখেই কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো জাজ করতে যাবে না যে কোশ্চেনের লেভেল হয়তো এরকমই আসবে। প্রথম কয়েকটা ইজি লেভেল কোশ্চেন আছে, তারপর যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন আছে। যদিও আজকের যে 10টা আমি কোশ্চেন রেখেছি, মানে অ্যারিথমেটিকের মধ্যে পার্সেন্টেজের চ্যাপ্টার আজকে আমরা করছি, পার্সেন্টেজে মোট 50খানা কোশ্চেন আছে লেভেল 2 তে। তো এটাকে আমি 10টা করে করাবো, 5খানা ভিডিও হবে। ওকে, এক একটা পার্টে আমি 10টা করে অঙ্ক করাবো। তো 10টা কোশ্চেনের মধ্যে 1-2টো ভালো লেভেল পাবে, বাকিগুলো মডারেট লেভেল বা ইজি থেকে একটু উপরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, এ ফ্র্যাকশন ইন রিডিউসড ফর্ম ইন সাচ দ্যাট when it is squared, আচ্ছা এ ফ্র্যাকশন মানে একটা ভগ্নাংশ, ওকে, in reduced form in such that when it is squared, যখন একে বর্গ করা হয়, ওকে, একে বর্গ করলে কি হবে, x স্কয়ার বাই y স্কয়ার বর্গ হয়ে গেল, and then its numerator is increased। নিউমারেটর মানে হচ্ছে লব বাই 25% and ডিনোমিনেটর মানে হচ্ছে হর। ওকে, বলেছে প্রথমে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে বর্গ করা হয়েছে, স্কয়ার করা হয়েছে, করার পর এর নিউমারেটর লবকে 25% ইনক্রিজ করা হয়েছে। 25% ইনক্রিজ করা মানে আগে যদি 100 ভাগ থাকে পরে সেটা বেড়ে 25 হওয়া, অথবা আমি এভাবেও বলতে পারি আগে যদি 4 থাকে পরে সেটা বেড়ে 5 হওয়া। কেন? কারণ 25% বাড়া মানে 100 থেকে বেড়ে 125 হওয়া। ওকে, আর 25/100 যদি আমি কাটাকুটি করি তাহলে এটা কত হবে, 1/4। 100 থেকে মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ বেড়ে যদি 125 হয়, তাহলে আমি এটাও বলতে পারি 4 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে কি হবে, সেটা 5 হয়ে যাবে, মানে 5/4 হবে। বোঝা গেল? তো অথবা এটাকে কাটাকুটি করলেও কিন্তু আমরা এটাই পাবো, কিন্তু আমি এখানে এই ফর্মটা রাখবো না, এখানে আমি 125/100ই রাখবো। কেন রাখছি সেটা পরে বলছি। তো কি বলেছে, এর যে লব বা নিউমারেটর ইনক্রিজড বাই 25% and the denominator is reduced to, কি আছে, রিডিউস টু, এখানে আছে বাই, এখানে আছে টু, রিডিউস টু 80%। মানে কি, ডিনোমিনেটর মানে এর যে হর এটা রিডিউসড হয়েছে, কমে 80% হয়েছে। মানে আগে যদি 100 থাকে এটা কমে পরে 80 হয়েছে। আমি এটা আরো ভেঙে বোঝাচ্ছি, এটাকে যদি এখানে 2 না লিখে বাই লিখতো তাহলে একই অর্থ যদি বোঝাতে হতো তাহলে কি লেখা থাকতো, তাহলে লেখা থাকতো রিডিউসড বাই 20%। মানে 100 ভাগ থাকলে তার মধ্যে আরো 20 ভাগ কমে গেছে। ঠিক আছে, 20 ভাগ যদি কমে যায় তাহলে কি হবে, 80 হবে। অথবা ডাইরেক্ট আমি লিখতে পারি যে রিডিউসড টু 80%। রিডিউসড বাই 20% মানে যা, রিডিউসড টু 80% মানে রিডিউসড বাই 20% হয়েই তো 80% হয় না। তো 2 মানে সরাসরি ওটাকেই বোঝায় যে 100 থাকলে সেটা কমে 80 হয়েছে। ওকে, তো আমি এখানে 80/100 লিখলাম। তো আমি কেন লিখলাম, এই 100 আমি কেটে দিতে পারবো, সেই কারণে এটাকে আমি এই বাই 100 এই ফর্মেই লিখেছি। ওকে, তো এটাই বলেছে প্রথমে এই ফ্র্যাকশনকে যদি স্কয়ার করা হয় এবং এর লবকে যদি 25% বাড়ানো হয় আর এর হরকে যদি কমিয়ে 80 করা হয়, 80% করা হয়, ঠিক আছে, 80% কমানো হয় না কিন্তু কমিয়ে 80% করা হয়, ইট রেজাল্টস, যে রেজাল্টটা হবে ভগ্নাংশকে স্কয়ার করে লবকে 25% বাড়িয়ে আর হরকে কমিয়ে 80% করলে যে রেজাল্টটা হবে সেটা কি হবে, 5/8 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। কি হবে, যেটা অরিজিনাল ফ্র্যাকশন হবে তার 5/8 হবে। মানে এই ভগ্নাংশকে বর্গ করে লবকে 25% বাড়িয়ে আর হরকে কমিয়ে 80% করলে যেটা আমরা পাবো সেটা কি পাবো, অরিজিনাল যে ফ্র্যাকশন যেটা আমরা ধরেছি x/y তার 5/8 এর সমান হবে। ওটাই বলেছে এখানে, রেজাল্টস ইন 5/8 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। তাহলে দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইজ, তাহলে যে অরিজিনাল ভগ্নাংশটা আছে
কারণ লব আর হরের প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। গুণফলটা কত? তাহলে এবার আমরা কাটাকুটি করে দেখি। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে এখানে এক্স থাকবে, ওয়াই দিয়ে এটাকে কাটলাম, এখানে ওয়াই থাকলো। তাহলে আলটিমেটলি কি হলো? আচ্ছা এবার এটাকে কাটি। যদি আমি এটাকে 5 দিয়ে কাটি, 5 25 125, আর এটাকে যদি কাটি 5 16 80, আরো কাটা যাবে। 5 5 এ 25, ঠিক আছে। এটাকে কাটলে 8 2 16। এবার দেখবে এক্স বাই ওয়াই, দেখবে এক্স বাই ওয়াই মানে ওপরে কি আছে? ইন্টু 5 বাই 2। এটা যদি এই পাশ থেকে ওই পাশে যায় কি হবে? আলটিমেটলি এটা উল্টে যাবে। এখন ওপরে সিচুয়েশনটা এরকম আছে না, এক্স ইন্টু 5 বাই এক্স ইন্টু 2, আর এই পাশে কি আছে? 1 আছে। এটাকে যদি আমি এখন এই পাশে নিয়ে যাই কি হবে? আলটিমেটলি 2 উপরে চলে যাবে, 5 নিচে চলে যাবে। তো লব আর হর কি পেলাম আমরা? নিউমারেটর আর ডিনোমিনেটর আমরা পেলাম 2 আর 5, আর দুটো গুণ করলে কি হবে? 10। অ্যান্সার হবে 10। আশা করি একদম ক্লিয়ার। পরের কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে। মন দিয়ে দেখবে কি বলেছে এখানে। ইন দা চিদম্বরমস ফ্যামিলি দ্য রেশিও অফ এক্সপেন্সেস টু সেভিংস, মানে এক্সপেন্স খরচ আর জমা, সেভিংস এর রেশিও কত? অনুপাত কত? 5:3। বাট হিজ এক্সপেন্সেস ইজ ইনক্রিজড বাই 60%, কিন্তু তার যে এক্সপেন্স বা খরচ 60% বেড়ে গেছে। 60% বেড়ে গেছে। 60% বেড়ে যাওয়া মানে কি? 60% বেড়ে যাওয়া মানে আগে যদি 100 টাকা খরচ হতো সেটা 100 এখন বেড়ে 160 হয়েছে। বা কেউ যদি আরেকটু স্মার্ট হয় সে এটাকে এভাবে লিখবে, আমি একদম ভেঙে লিখছি। দেখো 60/100 মানে 100 ভাগের মধ্যে 60 ভাগ বাড়া। এটাকে কেউ যদি আরেকটু স্মার্ট হয় সে এটাকে এভাবে লিখবে, 3 × 20/100। ওকে, তো ভেঙে করলাম 5 20 100। ওকে, তার মানে 60/100 কে আমি কি লিখতে পারি? 3/5। তাহলে 100 ভাগের মধ্যে 60 ভাগ বেড়ে যাওয়া, বা আগে যদি খরচ হতো 100 টাকা এখন যদি বেড়ে হচ্ছে সেটা 60 টাকা, মানে যা এটাকে আমি একইভাবে বলতে পারি আগে যদি জিনিসটা 5 টাকা হয়ে থাকে বা 5 ভাগ হয়ে থাকে সেটা বেড়ে 8 হয়েছে। 100 থেকে বেড়ে 160 হওয়া মানে এটাকেও যদি আমরা কাটাকুটি করি না আলটিমেটলি কি পাবো আমরা? মানে আগে যদি 5 ভাগ থাকে মানে 60/100 কে কাটাকুটি করে আমরা পাচ্ছি হচ্ছে 3/5, আর এটাকে যদি কাটাকুটি করি আমরা কত পাবো? 8/5। কেন? আগে যদি 5 ভাগ তার খরচ হয়ে থাকে পরে সেই খরচ বেড়ে মানে আরো 3 ভাগ বাড়বে, মানে বেড়ে হবে 8। আগে 5 পরে আরো 5 ভাগের মধ্যে 3 ভাগ বেড়ে হবে 8, মানে 8/5। আগে 5 হলে পরে 8, আগে 100 হলে পরে 160, আগে 5 হলে পরে সেটা হবে 8। বোঝা গেল? ওকে, তো এই 5 এর 60%, তো এটাকে আমি এভাবেও লিখতে পারি লেন্দি প্রসেসে বা ট্রেডিশনাল ওয়েতে। 5 এর 60% মানে আমি এভাবেও লিখতে পারি, অথবা 5 এর 60% মানে 60% বেড়েছে তার মানে 160 লিখতে হবে। আগে যা এক্সপেন্স ছিল সেটা আরো 60% বেড়েছে। ওকে, ছোটবেলায় আমরা কি করতাম? এখানে এক্স ধরতাম, ধরি আগে এক্স ছিল 5x 3x, কিন্তু এখন আমরা এক্স ধরবো না, সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আর এটাকে যদি আমরা এভাবে করতে যাই তাহলে কিন্তু ওই 8/5 হবে, আমরা একবারে করতে পারি, আলটিমেটলি ঘুরে ফিরে 8 হবে। অথবা এটাকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে ওই ঘুরে ফিরে 8/5ই আসবে। যদি আমরা কাটি তো 60% বাড়ার পর নতুন যেই খরচ বা এক্সপেন্স সেটা কিন্তু 8 হয়ে গেল। ঠিক আছে, আর কি বলেছে দেখো, আগে ওই ব্যক্তির খরচ এবং জমানো মানে সেভিংস এর অনুপাত ছিল 5:3। খরচ যদি ওনার 60% বাড়ে অ্যান্ড ইনকাম যদি ওনার 25% বাড়ে। মন দিয়ে দেখবে এখানে আমার কাছে দেওয়া আছে এক্সপেন্স আর সেভিংস, কত খরচ করে কত সেভ করে। তাহলে প্রথম ক্ষেত্রে তার ইনকাম কত? প্রথম ক্ষেত্রে ইনকাম কত? ইনকাম হচ্ছে খরচ আর সেভিংস মিলেই তো ইনকাম, তাই না? খরচ আর সেভিংস এটা মিলেই তো হচ্ছে ইনকাম। 5 ভাগ যদি ওনার খরচ হয়, টোটাল ভাগের মধ্যে 5 ভাগ উনি খরচ করে, 3 ভাগ উনি জমান বা সেভ করে, তাহলে তোমার ইনকাম হচ্ছে 8 ভাগ। আচ্ছা, প্রাথমিকভাবে 8 ভাগ ছিল, পরে ইনফরমেশন দিয়েছে ওনার যে এক্সপেন্স বা খরচ সেটা আরো 60% বেড়ে গেছে। তো নতুন ওনার খরচ 5 ভাগ থেকে বেড়ে 8 ভাগ হয়েছে। আর বলেছে ইনকাম বেড়েছে 25%। তো ইনকাম তার আগে কত ছিল? 3 ভাগ যদি সেভিংস থাকে 5 ভাগ আর 3 ভাগ মিলে হচ্ছে 8 ভাগ। এটা কিন্তু আবার
25% বেড়েছে, আর 25% বেড়ে যাওয়া মানে 100 ভাগ থেকে বেড়ে 25 ভাগ হওয়া, অথবা আমি বলতে পারি 100 ভাগ থেকে বেড়ে মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ বেড়ে যাওয়া, মানে আগে যদি 100 থাকে পরে সেটা বেড়ে হবে 125, অথবা অথবা আগে 4 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যাওয়া, বা আগে যদি 4 থাকে পরে সেটা বেড়ে হবে 5। আমরা কিন্তু এভাবে বলতে পারি। তো আমরা এটাই লিখবো, 8 এর 25% বেড়ে যাওয়া মানে 8 ইন্টু 5/4, 4 দুগুণ 8, এখানে হবে 5 দুগুণ 10। তার মানে নতুন ইনকাম কত হচ্ছে? নতুন ইনকাম কিন্তু হয়ে গেল 10 ভাগ, আর 10 ভাগের মধ্যে নতুন খরচ করে সে 8 ভাগ। তার মানে সেই ক্ষেত্রে তার সেভিংস কত দাঁড়াচ্ছে? সেভিংস কিন্তু দাঁড়াচ্ছে গিয়ে তার 10 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 2। রেশিও করার দরকার নেই এখানে, ঠিক আছে? আগে তার 5 ভাগ খরচ হতো, 3 ভাগ সেভ করতো, তখন তার ইনকাম হতো 5 যোগ 3 8। তার নতুন খরচ 8 ভাগ, নতুন ইনকাম 10 ভাগ, তাহলে 10 ভাগ থেকে 8 ভাগ বাদ দিলে বেরিয়ে গেল সেভিংস। এখন কি বলেছে? দাস দেয়ার ইজ এ ডেফিসিট। ডেফিসিট মানে কি? অবনমন বা কমে যাওয়া, ঠিক আছে, অফ 3500 ইন দা সেভিংস। মানে এতে তার কি হয়? এতে তার সেভিংস হচ্ছে আরো 3500 কমে গেছে। ওকে, দেখো আগে ছিল সেভিংস 3, পরে 3 থেকে কমে 2 হয়েছে, মানে কত কমলো? 3 ভাগ থেকে কমে 2 ভাগ হওয়া মানে 1 ভাগ কমে গেছে। এই 1 ভাগ কমে যাওয়াটা কার সমান? এই 1 ভাগ কমে যাওয়াটা কিন্তু 3500 সমান, কারণ বলেছে এতে কি হয়, তার যে সেভিংস এটা 3500 কমে গেছে। তার মানে 1 ভাগ 3500 সমান। আর আমার কাছে চেয়েছে কি? ইনক্রিজড ইনকাম, মানে এই 10 ভাগের অরিজিনাল ভ্যালুটা চেয়েছে, মানে তার ইনকাম বেড়ে যাওয়ার পর, মানে আগে ছিল 8 ভাগ, বেড়ে যাওয়ার পর 10 ভাগ হয়েছে। এখান থেকে আমরা দেখলাম 1 ভাগ যদি 3500 সমান হয়, তাহলে 10 ভাগ কত? এখানেও 10 গুণ করব, এখানে 10 গুণ করলে এখানেও 10 গুণ করব। 1 ভাগ যদি 3500 হয়, তার মানে এর 10 গুণ, 3500 এর 10 গুণ, তার মানে 35000। অ্যান্সার হবে আমাদের 35000। বোঝা গেল? তার আগে সেভিংস ছিল হচ্ছে 3 ভাগ, 3 ভাগ থেকে কমে হয়েছে 2 ভাগ, ঠিক আছে? এটাই কিন্তু শর্টকাট ফর্ম। এটাকে যদি আমরা এক্স দিয়ে করতে নিই সেটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আগে সেভিংস ছিল হচ্ছে 3 ভাগ, 3 ভাগ থেকে কমে হয়েছে সেভিংস 2 ভাগ, মানে 1 ভাগ কমে গেছে। এই 1 ভাগ কমাটা কার সমান? আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 35 এর সমান। তাহলে তার নতুন যে ইনকামটা, ইনক্রিজড ইনকাম, সেটা কত? তাহলে নতুন ইনক্রিজড ইনকামটা হবে 1 ভাগ মানে যদি 3500 হয়, তখন 10 ভাগ কত? ঐকিক নিয়ম করে দাও। 1 মানে যদি 3500 হয়, তো 10 মানে 10 ইন্টু 3500 মানে 35000। বোঝা গেল? ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে এগোই। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে ইন দা প্রেসিডেন্সি কলেজ 2 ক্যান্ডিডেটস কন্টেস্টেড এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। মানে কলেজে মোদ্দা কথা ভোট হচ্ছে, তার কিছু ইনফরমেশন দিয়েছে। 15% অফ দ্য ভোটার্স ডিড নট ভোট। আচ্ছা, ধরে নিলাম প্রেসিডেন্সি কলেজে মোট ভোটার সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে? ভোটার মানে যতজন স্টুডেন্ট ততজনই ভোটার। তো মোট ভোটার হচ্ছে, ধরে নিলাম প্রেসিডেন্ট কলেজে 100, ঠিক আছে? 100%। এই 100%-এর মধ্যে 15% ভোট দেয়নি, তো 15% হচ্ছে ভোট দেয়নি, ঠিক আছে? ডিডন্ট ভোট। and 41 votes were invalid। তার সাথে কি হয়েছে? 100%-এর মধ্যে 15% ভোট দেয়নি, আর 41 জন, মানে 41টা ভোট হচ্ছে ইনভ্যালিড। ওকে, দ্য ইলেক্টেড কন্টেস্টেন্ট গট 314 votes more than the other candidate। ইলেক্টেড ক্যান্ডিডেট মানে ইলেকশনে যে জয়ী হয়েছেন। ওকে, the elected contestant got 314 ভোট মোর, মানে যে জিতেছেন। আর এটাকে আমি করে দিই উইনার আর লুজার। উইনার যে আছে সে লুজার থেকে 314 খানা ভোট বেশি পেয়েছে, ঠিক আছে? দেন দা আদার ক্যান্ডিডেট মানে লুজার থেকে দুজনেরই ভোট, এর থেকে 314 খানা ভোট বেশি পেয়েছে। ইফ দ্য ইলেক্টেড ক্যান্ডিডেট গট 45% of the total eligible votes। eligible votes, আর eligible vote মানে বলে দিয়েছে which is equal to the number of all students of the college।
এলিজিবল ভোট কত? এই এলিজিবল ভোট হচ্ছে ওই কলেজে মোট যতগুলো স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের সমান। আচ্ছা, তার মানে এখানে কলেজের ক্ষেত্রে আমরা মোট ভোট কত ধরেছি? 100%। আর একটা কলেজের ক্ষেত্রে ভোটার কারা হয়? যারা স্টুডেন্ট তারাই ভোটার হয় নর্মালি, তাই তো? সেটা আলাদা বিষয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মা মাটির মানুষের কৃপায় যে কলেজের মানে কলেজ ভোট তো হয়ই না, যদিও কোথাও কিছু হয়ে থাকে বাইরের থেকে এসে মেরে দিয়ে চলে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি একটা কলেজের ভোটার হয় সেই কলেজের স্টুডেন্টরা। ওকে, তো এখানে বলেছে এলিজিবল ভোট কত? সেই কলেজে যতজন স্টুডেন্ট আছে সেটাই হচ্ছে তার এলিজিবল ভোটার সংখ্যা। আর আমরা ধরে নিয়েছি মোট ভোট হচ্ছে 100%, মানে স্টুডেন্টের সংখ্যাও 100%, মানে এলিজিবল ভোটও কিন্তু 100%। মানে এখানে এই যে ডাইরেক্ট বলেছে যে ইলেক্টেড ক্যান্ডিডেট মানে যে উইনার, যে জিতেছে, সে 40% কার হিসেবে পায়, মানে কার থেকে পায়? মোট এলিজিবল ভোটার। মানে এই 100%-এর 45% কিন্তু, এই 100%-এর 45% কিন্তু উইনার পায়। এটা মানে কিন্তু এরকম নয় যে 100%-এর মধ্যে 15% ভোট দেয়নি, তার থেকে 41% কম, সেই ভোটের 35%, এমন নয় কিন্তু। মোট যত ভোটার সংখ্যা মানে ততগুলোই এলিজিবল ভোট, তার 45% কিন্তু উইনার পায়। এই হিসেবটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, এবার দেখবে এই 100%-এর, তাহলে আমরা এখন দেখবো লুজার কত পার্সেন্ট ভোট পায়। এই 100%-এর মধ্যে উইনার নিয়ে গেল 45%, মানে দেখি লুজার কত পায়। ঠিক আছে, মোট ভোট কত? মোট ভোট 100%, এর থেকে উইনার কত নিয়ে গেল? উইনারেরটা সরে যাবে 45%। ঠিক আছে, উইনার 45% নিয়ে চলে গেল 100 ভাগের মধ্যে। আর 15 ভাগ তো, মানে 15% তো ভোট দিতেই যায়নি, আরো 15% সরিয়ে দিব। মোট যদি 100 জন ভোটার থাকে, তার মধ্যে 45 জন কি আছে? 45 জন যে জিতেছে তাকে ভোট দিয়েছে। মোট 100 জনের মধ্যে 15 জন ভোট দিতেই যায়নি। বোঝা গেল? মানে এই 100 ভাগ থেকে উইনারের জন্য, এটা উইনারের ভাগে চলে গেল, এটা ভোট না দেওয়ার ভাগে চলে গেল। আরো কি বলেছে? 41 জন ভোট দেয়নি, -41, এটা হচ্ছে লুজারের ভোট সংখ্যা। তার মানে এটা করে দিই আমরা, 100 মাইনাস, মানে 100% মাইনাস 45% মাইনাস 15% মাইনাস 41। ওকে, এটা হচ্ছে লুজারের ভোটের সংখ্যা, ইকুয়ালস টু 314। তার মানে 45%, এটাকে যদি আমরা হিসেব করি, 100 থেকে যদি আমরা 45 বাদ দেই কত হয়? তাহলে সেটা হবে হচ্ছে 55%। ওকে, 55%। এখান থেকে যদি আরো 15% আমি কাটি, 55 থেকে 5 গেলে হচ্ছে 50, আরো 10 কাটলে থাকবে হচ্ছে 40, তাহলে পড়ে থাকলো কত? 40%। তার মানে 100, এটাকে 100 থেকে যদি দুটো পার্সেন্টকে মাইনাস করে থাকলো 40, আর এখানে আসলো 41। যদি আমি এখানে ব্র্যাকেট উঠিয়ে দেই, তাহলে 45% মাইনাস 40% মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 41, 314। এবার 45 থেকে যদি আমি 40কে বাদ দেই, থাকবে হচ্ছে 5%। 5% মানে কত? 314, এই 41 এই পাশে প্লাস হয়ে আছে, এটা এখানে মাইনাস হয়ে চলে যাবে। মাইনাস হয়ে গেলে কত হবে? 4 থেকে 1 গেলে থাকবে 3, আর 1 থেকে 4 মানে 11 থেকে 4 থাকবে হচ্ছে 7, হাতে 1, 3 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 2। তাহলে 5% মানে কত? 5% মানে কিন্তু 273 এর সমান। আলটিমেটলি আমরা পেলাম 5% কার সমান? 273 এর সমান। আমাদেরকে জিজ্ঞেস কি করেছে? জিজ্ঞেস করেছে ইন্ডিভিজুয়াল ভোটস অফ ইচ ক্যান্ডিডেটস আর। ইন্ডিভিজুয়াল ভোটস মানে ইচ ক্যান্ডিডেট, মানে দুজন ক্যান্ডিডেট উইনার আর লুজার, তারা এক একজন প্রত্যেকে কতগুলো করে ভোট পেয়েছে। তাহলে উইনার কত ভোট পেয়েছে? 45%। আচ্ছা, এটাকে শর্টে কিভাবে করব? 5% যদি 273-এর সমান হয়, তাহলে 45% কত হবে? ডাইরেক্ট একে 9 গুণ করে দিই। একে যদি 9 গুণ করি, তাহলে একেও 9 গুণ করতে হবে। একে 9 গুণ করলে আসবে 45%। তাহলে 45 মানে 5%কে 9 গুণ বাড়ালে 45%, 273 9 গুণ বেড়ে যাবে। 3 নং 27, হাতে 2, 63, 65, হাতে 6, 18, 6 24, হয়ে গেল 2457। তার মানে
5% মানে যদি 273 হয় তাহলে 45% মানে হবে 2457। 2457 এক জায়গাতেই অপশন আছে, আর কোথাও নেই, এটাই অ্যান্সার করে দেবো। আর বাদ বাকি যেটা আছে মানে মোট ভোটার, সরি, উইনার আর লুজারের ভোটের ডিফারেন্স 314। এখান থেকে যদি এটা উইনার পেয়েছে, তার থেকে লুজার 314 কম পেয়েছে, এখান থেকে যদি আমি 314 বাদ দিয়ে দিই, আলটিমেটলি কিন্তু আমরা এটাই পাবো। ঠিক আছে, আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় কমেন্টে জানাও, আমি ডিটেলসে সেটা রিপ্লাই করে অ্যান্সার করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। The annual earning of Mr. Sikkawala is 4 lakhs per annum for the first year of his job. আচ্ছা, প্রথম বছর সে কি পায়? সে 4 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে, বা যদি বলে আর্ন করে তার চাকরির জীবনের, মানে চাকরির প্রথম বছরে। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ওয়াজ 50%। 4 লাখে তার খরচ কত? তার খরচ হচ্ছে 50%, মানে 4 লাখের অর্ধেক হচ্ছে 2 লাখ টাকা তার খরচ। লেটার অন ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরে হিজ এভারেজ ইনকাম ইনক্রিজেস বাই 40,000 পার অ্যানাম, মানে প্রতি বছর তার ইনকাম 40,000 করে বাড়ে। ওকে, মানে প্রথম বছর কত ছিল? 4 লাখ, তারপরে আরো 3 বছর, লেটার অন ফর দ্য নেক্সট 3 ইয়ার, মানে তারপরে আরো 3 বছর। জব জয়েন করার প্রথম বছর 4 লাখ ছিল, পরের প্রত্যেক বছর 40 করে, মানে 40,000 করে তার আর্নিং বেড়েছে বা ইনকাম বেড়েছে। তার মানে সেকেন্ড ইয়ার, মানে তার পরের বছর কত হবে? 4,40,000, 4,40,000, 4,40,000, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হবে? আরো 40,000 বাড়বে তারপরের বছর, 4,80,000, তারপরের বছর আরো 40 বাড়বে, 40 যদি করি 8 4 12, মানে 5,20,000 টাকা। ওকে, এবার কি বলেছে? দ্য সেভিং ওয়াজ 40%, 30% and 20% অফ দ্য ইনকাম। আচ্ছা, মানে বলে দিয়েছে এই বছর তার সেভিংস হয়েছে এই ইনকামের 40%, এই বছর হয়েছে এই ইনকামের 30%, আর এখানে হচ্ছে 20%। এখানে সেভিংস হচ্ছে এই যে ইনকামটা হয়েছে এর 20%। তাহলে জিজ্ঞেস কি করেছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ টোটাল সেভিংস। তাহলে তার যে টোটাল সেভিংস, ঠিক আছে, মানে টোটাল সেভিংস, এই বছরের সেভিং, এই বছরের, আচ্ছা, এই বছরে তার এক্সপেন্ডিচার দেওয়া আছে 2 লাখ, মানে তার খরচ 4 লাখ, ইনকাম খরচ 2 লাখ, তাহলে এই বছরের সেভিংস কত হবে? 4 লাখ থেকে 2 লাখ গেলে 2 লাখ থাকবে, ঠিক আছে। তাহলে এই বছরের তার সেভিংস আমরা পেয়ে গেলাম। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ টোটাল সেভিংস, তার যে টোটাল সেভিংস ওভার দ্য টোটাল এক্সপেন্ডিচার if there is no any interest is applied on the savings for these 4 years। মানে এটা খামোখা দিয়েছে, দরকার নেই, মানে এখানে কোনো ইন্টারেস্ট আর কিছু অ্যাপ্লাই হবে না, মানে আর কোনো ব্যাপার নেই। মোদ্দা কথা এতটুকু, টোটাল যে এক্সপেন্ডিচার, মোট খরচের হিসেবে তার সেভিংস কত পার্সেন্ট। আচ্ছা, একটা জিনিস মন দিয়ে দেখবে, এ বি এর কত পার্সেন্ট, এটাকে আমরা কিভাবে লিখবো? আপাতত মুখস্থ করে নাও। এ বি এর কত পার্সেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি লিখবো এ বাই বি ইন্টু 100%। যদি বলে বি এ এর কত পার্সেন্ট, তাহলে বি বাই এ ইন্টু 100%, মানে এ বি এর কত পার্সেন্ট, যার কত পার্সেন্ট জিজ্ঞেস করবে তাকে নিচে রাখতে হবে, ঠিক আছে। তো এখানেও বলেছে এই 4 বছরে তার টোটাল সেভিংস কত পার্সেন্ট, কার ওপর? তার টোটাল এক্সপেন্ডিচারের ওপর, মানে এক্সপেন্ডিচারের সাপেক্ষে তার জমানোটা, মানে তার খরচের সাপেক্ষে জমানো 4 বছরে কত পার্সেন্ট। তাহলে আমাকে কি করতে হবে? তার মোট আমাকে প্রথমে সেভিংসটাকে নিতে হবে। যেমন প্রথম বছর 2 লক্ষ টাকা, ঠিক আছে, তার পরের বছর কি হবে? এই যে মোট টাকা এর ওপর 40%, এটা ক্যালকুলেশন করলে এখানে একটা টাকার পরিমাণ আসবে সেভিংস,
এখানে ওরা টাকার পরিমাণ আসবে, এটাকে যদি আমরা হিসেব করি এখানে ওরা টাকার পরিমাণ আসবে। সবকিছুকে যদি যোগ করি আমরা পেয়ে যাব 4 বছরের টোটাল সেভিংস। আর 4 বছরের টোটাল খরচ কত? এই বছরের খরচ 2 লক্ষ টাকা। এই বছরের খরচ কত? মোট এই বছরের মোট ইনকাম থেকে যদি আমি সেভিংসকে বিয়োগ করি তাহলে কিন্তু এই বছরের বাদবাকি যেটা আছে সেটা খরচ, যতটা জমিয়েছে তার বাদবাকি সবটাই ব্যয় করেছে, তাই না? 4,40,000-এর মধ্যে যতটুকু সে সেভ করেছে তার বাকিটা যদি মানে বাকিটা বের করি, ইনকাম থেকে সেভিংটা বাদ দিই তাহলে কিন্তু খরচটা বেরিয়ে যাবে। অথবা অথবা বলেছে এই যে ইনকাম, এই ইনকামের সেভিংস কত? 40%। সেভিংস যদি 40% হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে? এক্সপেন্ডিচার 60%। টোটাল যদি 100%, 100 ভাগের মধ্যে 40 ভাগ সে খরচ করে, তো 60 ভাগ, সরি 100 ভাগের মধ্যে 40 ভাগ সে সেভ করে, তাহলে 60 ভাগ সে জমায়। তাহলে এই ক্ষেত্রে তো জানি আমরা খরচ 2 লাখ টাকা। এই ক্ষেত্রে এর 60% সে খরচ করে, 30% তার যদি সেভিং হয় তাহলে 70% হচ্ছে তার এক্সপেন্ডিচার এর ওপর। আর এর 20% যদি তার সেভিংস হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে? এর এক্সপেন্ডিচার হবে 80% খরচ, 80% খরচটা আর কি। তাহলে মোট সেভিংস হচ্ছে এটা, আর মোট খরচ এই যে মোট সেভিংস এতটুক, আর মোট খরচ এটা, আর এটা শুদ্ধ একটা সংখ্যা আসবে। এর উপরেই আমরা এই পার্সেন্টেজগুলো অ্যাপ্লাই করব, এটা আসবে। আসার পর ইনটু দিয়ে 100 করে এরকম করে পার্সেন্টেজ করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কিন্তু আমাদের যেহেতু কোশ্চেন মানে অ্যান্সার আমাদের কিসে চেয়েছে? পার্সেন্টেজে চেয়েছে, তাই আমাদের কিন্তু এত কিছু করার দরকার নেই। কিভাবে করব মন দিয়ে দেখবে। আর একটু শর্ট বলছি, বোরিং লাগতে পারে, স্পিড বাড়িয়ে দাও ভিডিও, ঠিক আছে? তবে কনসেপ্ট কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো এটাকে আমি মুছে দিচ্ছি, আমি আরেকভাবে এটাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে করে দেখাচ্ছি আরেকভাবে। দেখো এবার এই কোশ্চেনটাকে যদি আরেকটু স্মার্টলি করা যায় কিভাবে করতে হবে দেখো। এই কোশ্চেনটা মেইনলি ক্যালকুলেটিভ কেন হচ্ছে? এখানে 4 লাখ, এখানে আবার 40,000, এদের ওপর যে পার্সেন্টেজের ভ্যালুগুলো নিচ্ছি মানে এর 40%, 30% যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেটা অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস ঝামেলা হয়ে যাচ্ছে। এবার মন দিয়ে শুনবে, এই যে 4 লাখ আছে না, আমাদের অ্যান্সার কিসে আছে? পার্সেন্টেজে। তো এই 4 লাখকে 4 লাখ না ধরে আমি অন্য যে কোনো নাম্বার ধরতে পারি আমাদের সুবিধে মতো। কেমন করে? যদি আমি এই 4 লাখকে 4 লাখ না ধরে 100 ধরি, বুঝতে পারলে কি বললাম? এই 4 লাখকে আমি 4 লাখ টাকা না ধরে আমি 100 টাকা ধরলাম বা 100 ভাগ ধরলাম। 4 লাখে 5টা শূন্য, সেই 4 লাখ যদি 100 হয়, 4 লাখ যদি 100 হয় তাহলে 40,000-এ 4টা শূন্য, 40,000 কি হবে? 10। পুরোটা মন দিয়ে শুনবে। দেখো এই 4 লাখকে যদি আমরা x দিয়ে রিপ্লেস করি, 4 লাখ যদি x হয় তাহলে 40,000 কি হয়ে যাবে? 4 লাখকে যদি আমি x ধরি, ঠিক আছে? তাহলে এই 40,000 কি হয়ে যাবে? x/10। এই 4 লাখকে যদি আমি 8 লাখ ধরি, কত হলো? এর দ্বিগুণ হলো। তাহলে আমরা চাইলে এই 40,000-কেও আমরা দ্বিগুণ করে করতে পারি, ঠিক আছে? 40,000-কেও যদি আমি দ্বিগুণ করে করি অ্যান্সার কিন্তু আলটিমেটলি সেম আসবে, কারণ আমাদের অ্যান্সার পার্সেন্টেজে আছে। এটা যদি ফ্র্যাকশনেও মানে থাকতো অপশনস গুলো, তবু কিন্তু আমরা এরকম করে করতে পারলাম। তাই নিজেদের মতো করে এই নাম্বারটাকে চেঞ্জ করতে পারে, একটু স্মার্টলি কাজ করাটা হবে, ঠিক আছে? দেখবে কতটা ইজি হবে এখন এই ক্যালকুলেশন করা। তো কি করলাম, এই 4 লাখকে না 4 লাখকে আমরা 100 টাকা ধরলাম। ওকে, চলো তাহলে করছি। তো ধরলাম ওনার প্রথম বছরের মান্থলি আর্নিং, প্রথম বছরের আর্নিং হচ্ছে 4 লাখ। তো এটাকে আমরা রিপ্লেস করলাম 100 টাকা দিয়ে, ধরি 100 টাকা, ঠিক আছে? তো এই বছর ওনার এক্সপেন্ডিচার মানে খরচ কত হচ্ছে? 50%। 100 টাকার 50% মানে 50 টাকা। তাহলে আমরা জানি, আগেই দেখে নিয়েছি যে তাহলে সেভিংসও আমাদের দরকার হবে। 50 টাকা খরচ হলে সেভিংস হচ্ছে 50 টাকা। ওকে, প্রতি বছর কি পরপর 3 বছরে প্রতি বছর ইনক্রিজ হচ্ছিল এর 40%। আর 4 লাখকে যদি আমরা 100 ধরি তাহলে 40,000 হয়ে যাবে কত? 10 টাকা, তাই না? 4 লাখ যদি
100 হয়, তাহলে 40,000 কি হবে? ঐকিক নিয়ম করে দেখো, 10ই আসবে। 5টা শূন্যে এখানে আসলো 100, তাহলে 2টো শূন্যে এখানে আসবে, সরি 4টে শূন্যে এখানে আসবে 10। ওকে, তো 10 টাকা বাড়লো, তো হবে 110। 110 এর সেভিংসটা এখানে করছি। 110 এর মধ্যে সেভিংস কত হচ্ছে? 40%। 40% হচ্ছে সেভিং। তো 100 দিয়ে কাটাকুটি করলে শূন্য যাবে, শূন্য যাবে, আলটিমেটলি 44। আচ্ছা, 44 যদি সেভিংস হয়, তাহলে খরচ কত হবে? 110। মোট ইনকাম 110 থেকে 44 মাইনাস করবো, অথবা এর 40% হচ্ছে সেভিংস, তার মানে বাকি 60% এর খরচ। একবারে যদি করি 6 11 66, এভাবে করলেও হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইয়ার আবার 10%, মানে 10 টাকা বাড়বে, তাহলে এটা হয়ে যাবে 120। 120-র মধ্যে সেভিংস হচ্ছে 30%। সেভিং যদি 30% হয়, আলটিমেটলি 3 12 36। তাহলে এক্সপেন্ডিচার কত? 30% সেভিংস হলে বাকি 70% কি হবে? খরচ। 70% খরচ হলে সংখ্যাটা হবে, মানে এই সংখ্যার, এই টাকার 30% হচ্ছে জমা করে আর 70% খরচ হয়ে যায়। 7 12 84। ওকে, পরের বছর আবার 10 টাকা বাড়বে, তাহলে হয়ে যাবে কত? 130 টাকা। সেভিংস কত এর? সেভিংস হচ্ছে এর 20%। 20% মানে হচ্ছে 13 দুগুণ 26 টাকা। আর এক্সপেন্ডিচার কত হবে? 20% যদি খরচ হয়, বাকি রইল 80%। 8 13 104। এবার কি বলেছে? এবার বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ টোটাল সেভিং। তাহলে টোটাল সেভিং কত ওর? টোটাল সেভিং হচ্ছে এই সবটা টোটাল সেভিং, 50 প্লাস 44 প্লাস 36 প্লাস 26। এটাকে আমরা কি করতে পারি? এই যে 4 আছে, 44-এর 44-এর 4কে, এটাকে 40 করে দিলাম, আর এই 4কে এখানে নিয়ে যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের 40। এখন ক্যালকুলেশনটা ইজি হবে। 40 40 80, 8 50 যোগ করলাম, 8 5 13 130। 130 আর 26 কত হবে? 30 আর 20 হচ্ছে 50, মানে 150 156, মানে এটা হয়ে গেল কত? 156। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ টোটাল সেভিংস? টোটাল সেভিংস হয়ে গেল। কার সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে হবে? কার উপর বের করতে হবে? ওভার দ্য টোটাল এক্সপেন্ডিচার, টোটাল খরচ। ওকে, টোটাল খরচ কত ওর? এখানে হচ্ছে 50 টাকা, 66 টাকা, 84, 104। একটা কাজ করছি, এই 84-কে 80 করে দিয়ে এই 4কে আমরা এখানে, এই 4কে আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে 66 হয়ে যাবে 70। এবার ক্যালকুলেট করাটা ইজি হবে। 8 7 15, মানে 150, 150। 150-এ আরো 50 যোগ করলাম, হয়ে যাবে 200, আরো 104, 200-র সাথে 104 হয়ে যাবে 304, হয়ে গেল 304। আর এর পার্সেন্টেজ যদি বের করতে হয়, ইন্টু 100% করবো। এবার এটাকে কত দিয়ে কাটাকুটি করি? এটাকে 4 14 56 4 দিয়ে কাটাকুটি করা যাবে। কোনো নাম্বার 4 দিয়ে কাটাকুটি করা যাবে কিনা কিভাবে বুঝবো? লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে কাটে, এখন 4 14 56 যাচ্ছে, আর এখানে 0 4, সেটাও 4 দিয়ে কাটাকুটি করে যাচ্ছে, তো বুঝে গেলাম 4 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, তো 3 4 12, পড়ে থাকলো 3, মানে বিয়োগফল হলো 3, 36, 4 নং 36। আর 4 দিয়ে কাটলে 4 7 28, 29 30 2, 4 6 24, 39 আর 76 8 কাটা যাবে না, তো এটাকে এখন নর্মালি 39 আর দুটো শূন্য। ঠিক আছে, কত দিয়ে যাবে? 7, আর 4 7 28, 5 7 35, 5 দিয়ে যাবে, 5 6 30, 5 7 35, 36 37 38। কত হয়ে গেল এখানে? 1 0 0। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? যদি আমি এখানে দ্বিগুণ করি, 7 দুগুণ 14, বড় হয়ে যাবে কিন্তু, তাহলে এটা 1 ঘর যাবে। ঠিক আছে, এবার 1 ঘর যাবে, তো এখানে 76। এবার দেখো, পুরো হিসেব করার কিন্তু দরকার নেই, আমাদের এখানে অপশন কি কি আছে? এটা 49, মানে 50% থেকে কম আছে, এটাও 50% কম আছে, মানে এটা এখনো করলে সমস্ত দিয়ে মানে কি আসতে পারে? ধরো এখানে 4 আসবে, ক্যারি 1 8, 10 থেকে 8 গেলে থাকে হচ্ছে 2, আলটিমেটলি এটা কিন্তু এরকম চলে আসবে যে 24 বাই, ঠিক আছে,
24/76 কাটাকুটি করলে কিছু একটা আসবে, কিন্তু করার দরকার নেই। আলটিমেটলি এটা করারও দরকার ছিল না। 51 পেয়ে গেলাম। তো দেখো এখানে 51 কিন্তু কোথাও নেই। 51 সমস্ত সামথিং কিছু একটা আসবে, কিন্তু এখানে 49 আছে, সম্ভব না। এই আছে, আর এই 53 51 থেকে একটু বড় হয়ে যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। তো নান অফ দিস হবে আমাদের অ্যান্সার। আশা করি একদম বোঝা গেল। আর এখানে তো এই লাইনটা এক্সট্রা দিয়েছে, ইফ দেয়ার ইজ নো ইন্টারেস্ট অ্যাপ্লাইড অন দ্য সেভিংস ফর দিস 4 ইয়ার্স, যদি এর এই 4 বছরের ইনকামের জন্য কোনো ট্যাক্স বা ইন্টারেস্ট কিছু না কাটা হয়, তখন হিসেবটা করা হবে। মানে যা ইনফরমেশন দিয়েছে ততটুকুর মধ্যেই আমাদের হিসেবটা করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই 6 নাম্বার যে প্রশ্নটা আছে, এটা বলতে গেলে একদম ওই 4 নাম্বার প্রশ্নের মতো, যে ভোটের ওই প্রেসিডেন্সি কলেজের ভোটের উপর যে প্রশ্নটা মাত্র করলাম ওটার মতোই কিন্তু। তাই একবার নিজেরা এটা ট্রাই করো, তারপর আমি করছি, দেখে নাও। ওকে, কি বলেছে? ইন অ্যান ইলেকশন অনলি 2 ক্যান্ডিডেটস contested 20% of the contested, মানে ফুল স্টপ হবে, only 2 candidates contested 20% of the voters didn't vote। আচ্ছা, ধরে নিলাম মোট ভোটার্স হচ্ছে 100%, তার মধ্যে 20% ভোট দেয়নি। ওকে, তার মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 80% ভোট দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে? and 120 votes were declared as invalid। আরো 120 খানা ভোট ইনভ্যালিড হয়ে গেছে, মানে 100% ভোটের মধ্যে 20% ভোট দিতেই যায়নি, যতটুকু দিয়েছে তার মধ্যে আরো 120টা ভোট ইনভ্যালিড। আচ্ছা, এবার বলেছে দ্য উইনার গট 200 ভোটস মোর দেন হিটস অপোনেন্ট। যে উইনার, সে লুজার থেকে 200 খানা ভোট বেশি পেয়েছে। Thus he secured 41% vote of the total voters on the voter list। মানে ভোটার লিস্টে যত ভোট আছে, মানে এতে কি হয়, যে উইনার সে কত ভোট পায়, ভোটার লিস্টে যত ভোট, কত ভোট আছে? 100%। টোটাল ভোট তো 100% না, তার 41% ভোট কিন্তু উইনার্স পায়। এখানে কিন্তু এই গন্ডগোলটা করবে না, যে এরকম কিন্তু বলেনি যে যতটুকু ভ্যালিড ভোট, মানে যত, মানে 100% ভোটের মধ্যে 20% ভোট দিতে যায়নি, তার মধ্যে 120টা ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তার 41%, এরকম নয়। কিন্তু মোট যত ভোটার আছে ভোটার লিস্টে, সেই মোটের ওপর 41% ভোট পেয়েছে উইনার্স। তাহলে লুজার্স কত পাবে? বাকিটা লুজার্স পাবে। এখন মোট যে ভোটটা আছে 100%, এর কিছুটা নিয়ে চলে গেল উইনার্স 41%, এটা মাইনাস হবে। ঠিক আছে, 41% মাইনাস হবে। ওই 100% ভোটের মধ্যে এতটুকু ভোট নিয়ে গেল উইনার্স, এতটুকু ভোট কেউ দিতে যায়নি, আরো 20% মাইনাস হবে, আর 120টা ভোট ইনভ্যালিড। এইসব সরিয়ে যতটুকু ভোট পড়ে থাকলো সেটাই তো লুজার হবে, তাই না? মোট ভোট হচ্ছে 100%, তার মধ্যে 41% নিয়ে গেল উইনার, 20% চলে গেল ভোট না দেওয়ার খাতায়, আর 120টা হয়ে গেল ইনভ্যালিড। এই সবটা পাবে লুজার্স। তাহলে লুজার্স এর ভোটের সংখ্যা কত আলটিমেটলি? যদি বলি, মোট 100% থেকে উইনার্স নিয়ে গেল 41%, ভোট দিতে যায়নি 20%, আর ইনভ্যালিড 120টা। মানে 100 থেকে যদি আমরা, আচ্ছা 41 20, ঠিক আছে, 100 থেকে যদি আমরা প্রথমে 20 বাদ দিই, পড়ে থাকবে 80। ঠিক আছে, 80 থেকে যদি 41 বাদ দিই, পড়ে থাকবে 39% মাইনাস 120। তার মানে লুজার্স এর ভোটের সংখ্যা হচ্ছে 39% মাইনাস 120 ইকুয়ালস টু 200। এবার ব্র্যাকেট উঠিয়ে দিই, ব্র্যাকেট উঠিয়ে দিলে 39% প্লাস 120 ইকুয়ালস টু 200, মাইনাস করলে 2% ইকুয়ালস টু 200 মাইনাস 120। আলটিমেটলি 200 থেকে 120 গেলে পড়ে থাকবে কিন্তু 80, মানে 2% হয়ে গেল কিন্তু আমাদের 80। এবার দেখবে, এবার আমাদের কাছে চেয়েছে কি? ঠিক আছে, চেয়েছে কি? পার্সেন্টেজ ভোটস অফ ডিফিটেড ক্যান্ডিডেট আউট অফ টোটাল ভোটস কাস্টেড। মন দিয়ে দেখবে, আউট অফ টোটাল ভোটস কাস্টেড, মানে আমাদের কাছে চেয়েছে যে লুজার আছে, সে মোট কাস্টেড ভোটের, মন দিয়ে শুনবে, যদি বলতো টোটাল ভোট, তাহলে মোট ভোট কিন্তু এটা 100%, কিন্তু আমাদের কাছে মোট ভোটের কত পার্সেন্ট সেটা বলেনি, লুজার পেয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করেছে মোট কাস্টেড ভোট।
কাস্টেড ভোট মানে কতটা ভোট পড়েছে, অর্থাৎ এই 80%, এই 80% মানে যতটুক, তার উপর সে কত ভোট পেয়েছে সেই পার্সেন্টেজটা আমাদেরকে বের করতে বলেছে। বোঝা গেল? যদি বলতো ভ্যালিড ভোট, তখন কিন্তু 80% মাইনাস 120 করে যেই সংখ্যাটা আসতো আমাদের সেটা লাগতো, কিন্তু আমাদের এখন লাগবে 80%। 80% মানে কতটুক আমাদের শুধু সেটা লাগবে। ক্লিয়ার? দেখবে তাহলে লুজার আলটিমেটলি কত ভোট পায় সেটাও বের করব, আর 80% মানে কত সেটাও বের করব। দেখো এখানে 2% মানে হচ্ছে 80 খানা ভোট, ঠিক আছে? 2% মানে 80 খানা, তাহলে 80% মানে কত হবে? আরো 40 গুণ বাড়িয়ে দিই, 40 গুণ যদি বাড়াই তাহলে এটা চলে আসবে 80%। এখানেও তাহলে 40 গুণ বাড়াবো, তাহলে 4 8 32, 320টা, অর্থাৎ, আর এখানে কাস্টেড ভোট ইন্টু 100%। প্রথমে এই ফ্র্যাকশনটা আমরা বের করে নিই, এই অনুপাতটা বের করে নিই। তাহলে লুজার কত পাবে? 320টা ভোট, ঠিক আছে? আর কাস্টেড ভোট কত? কাস্টেড ভোট, আচ্ছা, লুজার পেলো আমাদের, ও না, সরি সরি সরি, এটা আমি 320টা বের করলাম কাস্টেড ভোট। 320টা হচ্ছে আমাদের কাস্টেড ভোট, যতটা ভোট পড়েছে, ঠিক আছে? যতটা ভোট পড়েছে 320, ওকে, মানে 80%, 80%-এর মান হলো 320, এতটা ভোট পড়েছে। যদি বলতো ভ্যালিড ভোট, এই 320 থেকে আবার 120 মাইনাস করতাম, ঠিক আছে? কিন্তু আমাদের চেয়েছে মোট যত ভোট পড়েছে তার সাপেক্ষে কত পার্সেন্ট। আর লুজার কত পায়? লুজার পায় হচ্ছে এই 39 মাইনাস 120, এটা। আচ্ছা, এই মানটা বের করবো এবার। আচ্ছা, আমরা মাত্র দেখলাম যে 2% মানে হচ্ছে 80 খানা ভোট, তাহলে বলতে পারি 1% মানে হচ্ছে 40 খানা ভোট, তাহলে 39% মানে কত? 39% মানে হচ্ছে 40 ইন্টু 39 হবে, তাই না? এটাও 39 গুণ বাড়লো, তো এটাও 39 গুণ বাড়বে। 4 নং 36, 3 4 12, 13, 14, 15, তো আচ্ছা, এখানে একটা শূন্য বাড়বে, 4 8 32, আর এখানে একটা শূন্য বেড়ে যাবে 3200। ওকে, এখানে দেখো 4 নং 3 4 4 নং 36, 3 4 12, 14, 15, আর একটা শূন্য, 1560। ওকে, তো লুজার কত ভোট পায়? 39% ভোট থেকে আরো 120টা কম পাবে, আরো 120টা কম পাবে। 0 4, 15 থেকে 1 গেলে থাকবে 14, তার মানে লুজার ভোট পায় 1440 খানা। আর এখানে আমরা 100% করে দেব। এখন এটা হিসেব করলেই কিন্তু আমরা এই কত পার্সেন্ট ভোট হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু আমি এখানে আরেকটু শর্টে দেখাচ্ছি, মানে আরেকটু স্মার্ট ওয়েতে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি সেটা মন দিয়ে দেখবে। আরেকটু স্মার্ট ওয়েতে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? কারণ এখানে আমি ট্রেডিশনাল ওয়েটাও দেখালাম, এখন আমি দেখাবো যে এটাকে একটু স্মার্টলি কিভাবে করতে পারবো। দেখো, তো আমার মানে মূল সংখ্যা ক্যালকুলেশন না করে শুধু পার্সেন্টেজ দিয়ে আমরা করতে পারি। কিভাবে? আমাদের কি লাগবে? আচ্ছা, লুজার কত পার্সেন্ট ভোট পেয়েছে? আচ্ছা, লুজার ভোট পেয়েছে 39% মাইনাস 120, আর কাস্টেড ভোট কত? 80%। এর পার্সেন্টেজ বের করতে হলে এই ফ্র্যাকশনের সাথে ইনটু 100 করে পার্সেন্ট করতে হবে। এবার এই ভুলটা কিন্তু করবে না, এখানে 80 লিখলাম মানে 80-র সাথে 100 কাটাকুটি করে দিলাম না। এই যে অনুপাত বা এই যে ফ্র্যাকশনটা আসছে, ঠিক আছে, এই যে ফ্র্যাকশনটা আসছে, সেটাকে আমি অনুপাত কেন বললাম? যারা বিগিনার্স তাদের জন্য বলছি। সাপোজ ধরো 3/7, এটাকে একটা ফ্র্যাকশন, এটাকে আমরা মানে এভাবে লিখতে পারি 3:7, ঠিক আছে? এটা ডিটেলসে পরে আলোচনা করা যাবে, এটা আপাতত ছাড়ো। এটা দেখো এখানে, তো এর সাথে কিন্তু এর কাটাকুটি করবো না, এই 80% এর ভ্যালু কিন্তু অন্য, এদের নিজেদের মধ্যে আগে আমি হিসেব করে নিই এই ফ্র্যাকশনটা কত আসবে, ঠিক আছে? আচ্ছা, কি করব? 39%, এখানে আমি 120-র মান বের করে নিই। তো আমরা জানি হচ্ছে 2% মানে হচ্ছে 80, ওকে, বা 1% মানে 40 বেরিয়ে গেল, 1% মানে বেরিয়ে গেল 40। এখন 40 কে যদি 120 বানাতে হয় কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, তাই না? তাহলে 40টা ভোট মানে 1%, তার 3 গুণ মানে 120টা ভোট মানে পার্সেন্টেজও 3 গুণ হবে, মানে 3%। বোঝা গেল? 40টা ভোট মানে যদি 1% হয়, ঐকিক নিয়ম করে দাও, তাহলে একটা ভোট মানে কত? তাহলে 120টা ভোট মানে কত? আলটিমেটলি হয়ে যাবে কিন্তু 3%। তো 39 মাইনাস 3%, আর কাস্টেড ভোট 80%। দেখো, কাস্টেড ভোট 80%, 2% মানে যদি হয় 80, তো 80টাকে 80 রেখে দিই, 80টাকে 80 রাখতে হবে, কারণ আমরা পুরোটা পার্সেন্টেজ হিসেবে করছি না।
মোট সংখ্যাটা আমরা ধরেই নি, এখান থেকে পার্সেন্টেজ কেটে দিলাম, 39 থেকে যদি আমরা 3 মাইনাস দিই 36 হবে, আর নিচে হবে 80। কাটাকুটি করলে কত হবে, 4 দিয়ে যাবে, 4 নং 36, 4 20 80, 4 20 80, আর 4 নং 36, আর কাটাকুটি কিন্তু যাবে না। ওকে, ঠিক আছে। তো এখানে দেখবে ভালো করে, তো 9/20 ইন্টু 100%, এটা কি করব আমরা, পার্সেন্টটা দেখা যাচ্ছে না, 5 20 100, 5 দিয়ে কাটলাম, 5 নং 45, আলটিমেটলি 45%। কতটা সহজ ভাবে হয়ে গেল। কি করলাম, জাস্ট কি করলাম, এই যে 120 যে সংখ্যাটা আছে এটাকে আমরা জাস্ট পার্সেন্টেজের আকারে প্রকাশ করলাম। মানে আমরা জানি, এতটুকু বুঝতে পেরেছি, 2% মানে হচ্ছে 80, মানে 80 কাটা ভোট 2%-এর সমান। তার মানে 120টা ভোট কত পার্সেন্টের সমান, তার মানে পার্সেন্ট দিয়ে হিসেব করলাম, এখানে আমরা ফ্র্যাকশন পেয়ে গেলাম। এখন এর সাথে আমরা 100% করে দিলাম, তো 5 20 100 45%। আশা করি বোঝা গেল, এই ওয়েটা একদম বুঝতে পেরেছো। তবে ভুল করে এর সাথে এর কাটাকুটি করে দেবে না, ভুল হয়ে যাবে, কারণ এটা অন্য সাপেক্ষে আমরা বের করেছি, এখানে আমরা মোট ভোটের সংখ্যা 100 খানা ধরে নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেরিয়েছে, বা 100% ধরে নিয়েছে। 100 খানা বলাটা ঠিক হবে না, কারণ এখান থেকে আবার 120টা বাদ যাবে। বোঝা গেল? তো পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে কিন্তু একটা ক্যাসলেট ডিআই আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, 7 থেকে 9, ঠিক আছে। তো এই 7 8 9 এই তিনটে প্রশ্ন, তার আগে কিন্তু আমাদের এই ডিআইটা সলভ করতে হবে। তো দেখি কি আছে, কি বলেছে, পূজারি জি দ্য চিফ অফ এ টেম্পল ট্রাস্ট, একটা মন্দিরের ট্রাস্টের হেড হচ্ছে পূজারি জি, হ্যাজ এ বিউটিফুল ডটার নির্জলা, ওকে, বিউটিফুল ডটার নির্জলা, অ্যান্ড এ সন ইন ল মানে জামাই রাধে। ওরে বাবা, এটা তো তেরে নামের নির্জলার রাধে, তেরে নামের ওই পূজারি ছিল, নির্জলা তার মেয়ে, আর তেরে নাম ওই প্রেম আমারের যে হিন্দি ভার্সনটা, ঠিক আছে। পূজারিন, দ্য ওয়াইফ অফ পূজারিজি, পূজারিজির ওয়াইফ হচ্ছে পূজারিন, লিভস হার ওন লাইফ বাই রিসিভিং দ্য আর্মস ফ্রম দ্য ডিভোটিস। আচ্ছা, আর্মস মানে কি, মানে হচ্ছে দক্ষিণা, দক্ষিণা বা ভিক্ষা বলা যায়, দক্ষিণাটা বেটার শোনায়, ঠিক আছে। ওন লাইফ বাই রিসিভিং দ্য আর্মস ফ্রম দ্য ডিভোটিস মানে ভক্ত, ডিভোটিস মানে ভক্ত, অ্যান্ড রিসিভ 9.09, এই যে একটা বাজে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 9.09। তবে 9.09 দেখা মাত্রই মাথায় যেটা আসা উচিত, 9.09% দেখা মাত্রই মাথায় আসা উচিত, কি আসা উচিত, 1/11, ঠিক আছে। কিভাবে এটা আসলো বলে দিচ্ছি, যারা বিগিনার্স তাদের জন্যই বলছি, একদম ঠান্ডা মাথায় দেখবে। যেমন ধরো হাফ মানে কত, 50%, কিভাবে করলাম, এর সাথে 100% গুণ করে দিলেই হয়ে যাবে। একইভাবে যদি আমরা 11-র সাথে 1/11-র সাথে 100% গুণ করি, মানে 100/11 করে এটা যদি আমরা গুণ করি, আলটিমেটলি কিন্তু 9.09 কিন্তু পাবো, করে দেখো তাই আসবে, ঠিক আছে। মোট কথা 9.09 মানে হচ্ছে 1/11, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। নিচে দেখো আরেকটা এরকম বাজে নাম্বার আছে, এটাও দেখে নিই, এটা আগে হিসেব করে নিচ্ছি, পরে তো আমরা পড়বই পুরোটা, এরকম বাজে ফ্র্যাকশনটাকে কিভাবে করব। 133.33, ঠিক আছে, 133.33 দেখা মাত্রই মাথায় কিন্তু আসতে হবে কত, 4/3। কিন্তু এটা কিভাবে আসবে আমি ভেঙে করছি 133.33, এটাকে আমরা কি লিখতে পারি, এত পার্সেন্ট, মানে আমরা লিখতে পারি 100% প্লাস 33.33%। 100% মানে কত, 100% মানে 1%, আর 33.33% মানে হলো 1/3%। এটা কিভাবে আসলো, একইভাবে 1/3 কে যদি 100 দিয়ে গুণ করো এটাই চলে আসবে, বোঝা গেল। সরি, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, তো ফ্র্যাকশন 100% মানে 1, আর 33.33 মানে 1/3%, ঠিক আছে। এটা করে দেখো যে 1/3 এর সাথে যদি আমি 100 গুণ করি, বা 100 কে যদি 3 দিয়ে ভাগ করে 30.33 আসবে, একদম ভাগটা করে দেখো তাই চলে আসবে। মানে এই ফ্র্যাকশন আর পার্সেন্টেজের সম্পর্ক, এখানে আমি পার্সেন্টেজ দেওয়া ঠিক করি, মানে পার্সেন্টেজ হবে না এখানে, আলটিমেটলি কিন্তু এটা আসলো।
এটাকে যদি আমরা যোগ করি কত পাবো? এটাকে যোগ করলে লসাগু হবে 3, 3 একে 3 প্লাস 1 4/3। মোট কথা এটাকে দেখা মাত্রই প্র্যাকটিস এমন হতে হবে 4/3 চোখে দেখতে হবে। ঠিক আছে, চলো এবার বাকিটা আমরা পড়ছি কি আছে। তো 9.09 এটাকে তো আমরা করব হচ্ছে ভাববো 1/11, আর এটাকে আমরা কি করব দেখলাম যে 4/3। দেখি আর্নিং অফ আর হাজবেন্ড, আচ্ছা হাজবেন্ড অ্যান্ড দা ডটার টুগেদার, আচ্ছা ওর আর্নিং বলি বা আর্নস বলি বা দক্ষিণা বলি কত হয়? কত হয়? পূজারিনী, পূজারিনী মানে পূজারি যে আছে পুরোহিত, তার ওনার ওয়াইফের আর্নিং কত? 0.09%, অর্থাৎ এর বদলে আমরা 1/11 লিখতে পারি। টোটাল আর্নিং হচ্ছে পূজারি প্লাস তার মেয়ে নির্জলা, এটা হচ্ছে পূজারিনীর আর্নিং। ওকে, দেখো the earning of Nirjala in each month is 8,000 less than her husband Radhe. ওকে, তার মানে ঠিক আছে, নির্জলার ইনকাম কত? প্রতি মাসে রাধে থেকে 8,000 টাকা কম ইনকাম করে। The earning of Pujariji and Radhe, ঠিক আছে, P for পূজারি, রাধে টুগেদার ইজ 30% পার মান্থ, 30,000। ওকে, the earning of Radhe and Nirjala, Radhe plus Nirjala is 133.33 greater than মানে more than মানে বেশি, যেমন 20% more, 20% more মানে আমরা কি ধরি? 100 থাকলে বেড়ে গিয়ে হয় 120, মানে 20% দাম বেড়ে যাওয়া, মানে 100 টাকা থাকলে পরে গিয়ে হবে 120 টাকা। একইভাবে এত গ্রেটার মানে 100 থাকলে পরে সেটা বেড়ে 100 প্লাস, যেমন এখানে 100 প্লাস 20 হয়েছে, এখানে হবে 100 প্লাস 133.33। বা ফ্র্যাকশনে যদি বলি আগে যদি 3 পার্ট থাকে পরে বেড়ে গিয়ে কত হবে? 7/3। ঠিক আছে, আগে যদি 3 পার্ট থাকে পরে কিন্তু গিয়ে হবে সেটা 7/3। ওকে, এত গ্রেটার দেন পূজারিজি। ওকে, ঠিক আছে, এত গ্রেটার দেন পূজারিজি, এটা ওর থেকে বলতে গেলে আমরা এরকম বলতে পারি আগে 3 থাকলে পরে সেটা বেড়ে 7 হয়, এত গুণ বেশি পূজারির থেকে, অর্থাৎ ইনটু পূজারি। ওকে, যেমন বলি যে কোনো জিনিসের দাম যদি আগে থাকে 5 টাকা, পরে ওই জিনিসের দাম 20% বাড়লো, মানে কি করি? 100 ইন্টু 100 করে এরকম করে দিই, তাই তো? তাহলে ওই এর এত পার্সেন্ট বেশি, ঠিক আছে, পূজারির মানে রাধে আর নির্জলা যে ইনকাম পূজারির থেকে এত পার্সেন্ট বেশি, মানে হচ্ছে 7/3, 3 ভাগের মধ্যে 4 ভাগ বেড়ে যাওয়া, 100 ভাগের মধ্যে 20 ভাগ বেড়ে যাওয়া, এরকমই 3 ভাগের মধ্যে 4 ভাগ বেড়ে যাওয়া ইন্টু পূজারি। তো এটা আমরা হিসেব করে নিলাম। আচ্ছা, এবার আমরা কি করব? এবার একটা কাজ করি আমরা, হিসেব আমাদের প্রত্যেকটার মান বের করতে হবে। মান বের করার জন্য কি করব? আমরা রিপ্লেস করব বিভিন্ন সংখ্যা দিয়ে। ঠিক আছে, কিভাবে করব দেখো। এখানে তো আর আছেই, আর কে আর এর জায়গায় রেখে দিই, প্লাস এন যে আছে একে আর দিয়ে রিপ্লেস করতে পারি কিভাবে? আর মাইনাস 8,000, ওকে, ইন্টু পূজারিকেও আর দিয়ে রিপ্লেস করতে পারি, ও সরি ইকুয়াল টু 7/3 ইন্টু পূজারিকে আমরা আর দিয়ে রিপ্লেস করতে পারি। আর দিয়ে রিপ্লেস কিভাবে করবো পূজারিকে? আর ইকুয়ালস টু সরি পি ইকুয়ালস টু 30,000 মাইনাস আর, 30,000 মাইনাস আর, এটা কিন্তু আলটিমেটলি হয়ে গেল। ঠিক আছে, ওকে, এবার এই ক্যালকুলেশনটা করতে হবে, এই জায়গাটা আমরা ক্লিন করে দিই, জায়গাটা ক্লিন করি, কারণ এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। ঠিক আছে, একদম সামান্য ক্যালকুলেশন,
ওরাল ক্যালকুলেশনই হয়ে যাবে, তবু আমি করে দেখাচ্ছি। এখানে আসবে সব 8 দিয়ে আমরা রিপ্লেস করলাম। যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, ওকে, তো আর আর হয়ে যাবে 2r। 3 দিয়ে গুণ করলে কত হবে? 6r মাইনাস 8000, ওকে, ইকুয়ালস টু, সরি 6r 3 8 এখানে চলে আসবে 24,000, 24,000 এখানে 3 7 21, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য মাইনাস 7r, ওকে। এরপর যদি 7r এখানে চলে যায়, 7 আর 6 কত? 13r, 13r 21 এর পরে 1 2 3 4, 1 2 3 4 আর 24 এর পর 3 8 24, 1 2 3, ওকে, 1 2 3। এবার কি হবে? 1 2 3, 1 2 3, 3টে শূন্য বসলো। তারপর আচ্ছা, এখানে দেখো 7 এখানে গিয়ে প্লাস হয়েছে, এখানেও মাইনাস হয়ে আছে, এখানে কিন্তু গিয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো 4, এই 0 থেকে 0 আর 4 যোগ করলে 4 আসবে, এখানে 2 আছে, 2 1 3, আর এখানে চলে আসবে কিন্তু 2। এখন 13 দিয়ে যদি এটাকে কাটি, 13 একে 13, 13 তখন 26 হয়ে যায়, 13 কে 13 কত হলো? 104, ঠিক আছে। 13 দিয়ে যদি 234 কে কাটি, 234 কে যদি আমি কাটি, 13 একে 13, এখানে হয়ে যাবে 10, 4 8 13 104। তো 13 দিয়ে কাটলে আলটিমেটলি চলে আসবে কিন্তু 18, আর 3টে শূন্য এখানে বসিয়ে দিলাম। আর এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। আর এর ভ্যালু যদি আমরা পেয়ে গেছি, তাহলে বাকি সবার ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 18,000, ওকে। আর এর ভ্যালু যখন পেয়ে গেলাম 18,000, তাহলে পূজারীর কত? আর মানে রাধের ইনকাম হচ্ছে 18,000, তাহলে পূজারীর ইনকাম কত হবে? 30,000 থেকে আর এর ভ্যালু মাইনাস করে দেব, 18,000 মাইনাস করে দেব। 30 থেকে 18 মাইনাস করলে 12,000, তাহলে পূজারীর হয়ে যাচ্ছে 12,000, রাধের হয়ে গেল 18,000। তাহলে নির্জলার কত হবে? রাধের থেকে আরো 8,000 কম, তাহলে নির্জলার ইনকাম হচ্ছে 10,000, ওকে। আর তাহলে পূজারিনীর ইনকাম কত হবে? পূজারীর যা ইনকাম মানে হচ্ছে, পূজারীর ইনকাম হচ্ছে 12,000, 12,000, আর নির্জলার ইনকাম কত? 10,000। 12 আর 10 কত? 22,000। একে 1/11 মানে 11 দিয়ে ভাগ করতে হবে। কত আসলো আলটিমেটলি? 2,000। তো পূজারিনীর ইনকাম কিন্তু হয়ে গেল 2,000। কি করলাম? পূজারির 12,000, নির্জলার 10,000, হয়ে গেল মোট 22,000। 22,000কে 11 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিন্তু 2, অর্থাৎ 2,000। বোঝা গেল? এবার আমরা দেখি যে কি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এভারেজ আর্নিং অফ পূজারীজি নির্জলা রাধে। পূজারীজির কত আসছে? পূজারীজির 12,000, নির্জলার 10,000, রাজের 18,000। 12 এর 12, 10, 18, 12, 10, 18, 3 দিয়ে ভাগ করব, তো আলটিমেটলি কত আসবে? 18 থেকে এই 18-এর সাথে 2 যোগ করলাম, হয়ে যাবে 20। তো 20 10 30 40, 40কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 13 39, আলটিমেটলি 13, এখানেই আছে 13, তো এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কি আছে? হোয়াট ইজ দ্য আর্নিং অফ পূজারিন ফ্রম দ্য আর্মস। হিসাব করেছি 2,000 টাকা মাত্রই দেখলাম, এখান থেকে পূজারিনীর ইনকাম হচ্ছে 2,000 টাকা। নেক্সট কি আছে? দ্য আর্নিং অফ রাধে, আর্নিং অফ রাধে, রাধের আর্নিং কত? 8,000, রাধের আর্নিং হচ্ছে 8,000, ইজ হাউ মাচ পার্সেন্ট গ্রেটার। আচ্ছা, একটা জিনিস মন দিয়ে দেখবে, যদি আমাদের বলে এ ইজ হোয়াট পার্সেন্ট মোর অফ বি, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি, তাহলে কি করব? এ মাইনাস বি বাই বি ইন্টু 100%। এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি যদি বলে, এ মাইনাস বি বাই বি ইন্টু 100। যদি বলে বি এর থেকে কত পার্সেন্ট কম, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি বাই এ ইন্টু 100, মানে যার তুলনায় তাকে নিচে রাখতে হবে। আর কত গ্রেটার বা মোর বলেছে, এখানে গ্রেটার বলেছে, গ্রেটার বা মোর বলা থাকলে কিন্তু এরকম করে হবে। তো রাধের ইনকাম হাউ মাচ পার্সেন্ট বেশি তার ওয়াইফ মানে নির্জলা থেকে। রাধের হচ্ছে
18,000, 8 কেন লিখলাম এখানে, রাধের 18,000 আর নিজের হচ্ছে 10,000। আলটিমেটলি তার ওয়াইফ নির্জলার তুলনায়, তাই তো? তো মাইনাস করলে এখানে আসবে 8 আর কি আসলো 80%। আশা করি একদম ক্লিয়ার। খুব সহজ একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন ছিল। এবার এটা লাস্ট কোশ্চেন আর এটা ভালো কোশ্চেন, মন দিয়ে দেখবে, মজা পাবে এই কোশ্চেনটা করে। এই কোশ্চেনে কিছু ল্যাঙ্গুয়েজের খেলা আছে, সেটা যদি বুঝতে পারো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা পজ করে একবার ট্রাই করো নিজেরা বোঝার কি কি বলেছে এখানে, তারপরে আমি তো বলবোই। চলো শুরু করি। কি বলেছে, এ সেলস এক্সিকিউটিভ গেটস 20% বোনাস অফ দ্য টোটাল সেলস ভ্যালু। আচ্ছা, একটা সেলস এক্সিকিউটিভ, এটাকে আমরা সেলস ম্যান বলি, ঠিক আছে, কি হয় 20% বোনাস পায় কার ওপর, অফ দ্য টোটাল সেলস ভ্যালু। মানে কোনো একটা সেলসম্যান কোম্পানির কোনো একটা প্রোডাক্ট বা কিছু প্রোডাক্ট বিক্রি করে, যত টাকায় বিক্রি করে কাস্টমারদের কাছে, সেই টাকার ওপর 20% সে বোনাস পায়। ওকে, and 10% কমিশন besides the bonus। আচ্ছা, আরো 10% কমিশন পায় বিসাইড দ্য বোনাস অন কার ওপর, অন দ্য নেট প্রফিট ফোকাস করবে। এখানে কি বলেছে, নেট প্রফিট। ওকে, আমরা একটু পড়ে নিই কোশ্চেনটা কি আছে। মানে বলেছে এই যে সেলসম্যান আছে, এই সেলসম্যান টোটাল সেলস যে আছে, সেলস যা করে, টোটাল সেলস যা করে তার 20% ও নিজে কিন্তু বোনাস পায়, ঠিক আছে, 20% একটা বোনাস পায়, টাকা পেলো, প্লাস আর কি পায়, আর হচ্ছে নেট প্রফিটের আরো 10% পায়, নেট প্রফিটের আরো 10% পায়, ঠিক আছে। তো এগুই কি বলেছে, অন সাচ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এটা মানে কি বলছি, মানে যত রকমের কমিশন আছে, এই কমিশনটা দিয়ে দেওয়ার পর যেই প্রফিটটা বাঁচে ওটাকে বলা হয় নেট প্রফিট। এটাকে ভেঙে আমি আরেকটু পর বলবো, আগে পুরোটা কোশ্চেন পড়ে নিই। ইফ দ্য টোটাল সেলস ভ্যালু বি 10 lakhs পার অ্যানাম। আচ্ছা, টোটাল সেল যদি 10 লাখ টাকা হয়, and the total profit of the company be 1,32,000, মানে 1.32 lakhs, মানে 1,32,000। আচ্ছা, টোটাল প্রফিট, দেখো এখানে একটা ওয়ার্ড পেলে নেট প্রফিট, এখানে আরেকটা পেলাম কি আমরা, টোটাল প্রফিট। তফাৎটা আমি বোঝাচ্ছি। টোটাল প্রফিট, টোটাল প্রফিট কত, 1,32,000 বা 1.32 lakhs। দেন হিজ টোটাল আর্নিং পার অ্যানাম উইল বি, তাহলে প্রতি বছরে তার মোট ইনকাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে। গিভেন দ্যাট হি ইজ নট এন্টাইটেলড টু রিসিভ এনি ফিক্সড স্যালারি ফ্রম দ্য কোম্পানি। এটা অযথা দিয়েছে, এটা দেখার দরকার নেই। মানে বলেছে সে শুধু কমিশন বেসড হিসেবে আর্নিং করে, মানে কোম্পানি থেকে কোনো ফিক্সড স্যালারি সে পায় না। তো আমাদেরকে সে জিজ্ঞেস করেছে এই সেলসম্যান যে আছে বা সেলস এক্সিকিউটিভ যে আছে, আলটিমেটলি বছরের শেষে কত মোট টাকা পায়। বছরের শেষে মোট টাকা কিন্তু এটা প্লাস এটা, টোটাল সেলস এর 20%, মানে 10 লাখের 20% পায়, আর নেট প্রফিটের 10% পায়। এখন নেট প্রফিট আর টোটাল প্রফিটের ডিফারেন্স কি সেটা আমরা এখানে বুঝবো, মন দিয়ে দেখবে। ধরো এই যে সেলসম্যান আছে, সেলসম্যান কোনো একটা কোম্পানির প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করলো, মানে 100 টাকা বিক্রি করে 100 টাকা নিল, ঠিক আছে। তাহলে তার কমিশন কত হবে, 20%, মানে 20 টাকা। এখন কোম্পানির কাছে কত পড়ে থাকলো, এটা তো নিয়ে নিল সেলসম্যান। এখন কোম্পানির কাছে পড়ে থাকলো 80 টাকা, এটা হচ্ছে ওর টোটাল প্রফিট। এই 80 টাকা কি, সরি, এই এখন কোম্পানির কাছে পড়ে থাকলো 80 টাকা। এই 80 টাকার মধ্যে কিছু ধরো প্রোডাক্টের কস্টিং চার্জ আছে, বানাতে খরচ পড়েছে, ধরে নেই 50 টাকা এটা বানাতে খরচ হয়েছে, ধরো 50 টাকা এটা বানাতে খরচ হয়েছে, তাহলে আর কত পড়ে থাকলো, 30 টাকা। এই 30 টাকা হচ্ছে টোটাল প্রফিট, এই 30 টাকা হচ্ছে এর টোটাল প্রফিট। বোঝা গেল? মানে সেলসম্যান একটা প্রোডাক্ট বিক্রি করলো 100 টাকায়, তার থেকে 20% সে নিয়ে নিল, পরে থাকলো 80 টাকা কোম্পানির কাছে। এই 80 টাকার মধ্যে কিছু খরচ তো কোম্পানির হয়েছে, ধরলাম কোম্পানির 50 টাকা খরচ হয়েছে, তাহলে আলটিমেটলি লাভ কত কোম্পানির, প্রফিট হচ্ছে 30%, এটা হচ্ছে টোটাল প্রফিট। এখন আবার এর উপরেও কিছু টাকা কিন্তু
ওই যে 10% বোনাস মানে কমিশন দেয় আর কি, এটাকে এখন পার্সেন্টেজের হিসাবটা মাথা থেকে বের করো, কমপ্লেক্স লাগবে, আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। এবার এই যে টাকাটা পড়ে থাকলো টোটাল প্রফিট, এর থেকে কিছু টাকা কমিশন হিসেবে এটা তো দিলই, এটা দেওয়ার পাশে ধরো আরো এক্স টাকা আরো কমিশন দিল, ঠিক আছে, এই টাকা থেকে আরো এক্স টাকা, টোটাল প্রফিট থেকে আরো এক্স টাকা ওকে কমিশন দিল, ঠিক আছে। আরো এক্স টাকা দিয়ে দেওয়ার পর কত টাকা পড়ে থাকলো, টোটাল প্রফিট, আমি এখানে 30 আর লিখছি না, টোটাল প্রফিট লিখছি, টোটাল প্রফিট থেকে এক্স টাকা দিয়ে দেওয়ার পর এই টাকাটা কিন্তু এখন কোম্পানির কাছে পড়ে আছে, আর এটাই হচ্ছে এর নেট প্রফিট, এটাই হচ্ছে এর নেট প্রফিট, বোঝা গেল। আর যেই টাকাটা দিল এটা এই নেট প্রফিটের 10%-এর সমান, বোঝা গেল। মানে কোম্পানির কস্টিং চার্জ বা বোনাস এগুলো সরিয়ে দেওয়ার পর কিছু টাকা বাদ পড়ে থাকলো, এটা হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট থেকে কিছু টাকা আবার সেলসম্যানকে দিল, এই যেই টাকাটা দিয়ে দিল এটাকে যদি সরিয়ে দিই এটাকেই বলা হচ্ছে নেট প্রফিট, আর এই নেট প্রফিটের তুলনায় এটা হচ্ছে 10%, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের দিয়ে দিই। তো এই কোশ্চেনটা এবার আমরা সলভ করব। কিভাবে করব দেখো, কিভাবে করব মন দিয়ে দেখবে। তো আমাদেরকে বলে দিয়েছে টোটাল সেলস কত, টোটাল সেলস হচ্ছে 10 লাখ, 1 2 3 4, এর 20% কিন্তু ও বোনাস নিয়ে চলে গেল সেলসম্যান। 20% বোনাস মানে এর পার্সেন্টেজের দুটো শূন্য, আর মানে 100 দুটো শূন্য, আর এখান থেকে দুটো শূন্য যাবে, আর কি হবে গুণ হয়ে যাবে, 10 দুগুণ 20, 1 2 3 4, 1 2 3 4, 2 লক্ষ টাকা। আলটিমেটলি হিসেব করে দেখো, এর যদি আমরা 20% করি, হয় এভাবে করো, না হলে 20% মানে কত, 1/5 এটা করো, তাহলেও হবে। আলটিমেটলি এটা হচ্ছে এর বোনাস, ঠিক আছে। আর এর টোটাল ইনকামটা বের করতে বলেছে, বোনাসের সাথে আরো কিছু টাকা অ্যাড হবে, এটা আমরা দেখি যে কত টাকা, মানে এই যে প্রথমে আমাদের বের করতে হবে নেট প্রফিটটা কত, নেট প্রফিটের ওপর 10% ও হচ্ছে পায়। এবার বলেছে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট, টোটাল প্রফিট হচ্ছে 1,32,000, এটাকে আমরা এভাবে করে দিচ্ছি, 1,32,000 টাকা হচ্ছে টোটাল প্রফিট, ওকে। এখন আমি ধরলাম এই টোটাল প্রফিট থেকে এই যে বোনাস পার্সেন্টেজের হিসেবে এখন ধরছি না, এই যে কমিশন দিল সেটা আরো এক্স টাকা, তো এই এক্স টাকাকে যদি আমি বাদ দিই, ঠিক আছে, ঠিক আছে, ধরলাম এক্স টাকাকে বাদ দিলাম, আচ্ছা টোটাল প্রফিট দিয়েছি তো এখানে আমি এক্স বাদ দিচ্ছি না, টোটাল প্রফিট এত, তাহলে নেট প্রফিট কত হবে, নেট প্রফিট হবে ওনার টোটাল যে প্রফিটটা হলো 1,32,000, ধরলাম এখান থেকে আরো এক্স টাকা কমিশন হিসেবে দিয়ে দিল, এক্স টাকা ধরলাম, ঠিক আছে। তো প্রশ্নের হিসেবে এই যে এক্স টাকাটা দিল এটা নেট প্রফিট, অর্থাৎ 1,32,000 কি হচ্ছে কত পার্সেন্ট, এটা 10% এর সমান, বোঝা গেল কি করলাম। এই যে টাকাটা দিল, ধরলাম এক্স টাকা দিয়ে দিল কমিশন হিসেবে, এবার নেট প্রফিট দাঁড়ালো এটা, এখন এর তুলনায় এই যে যেই টাকাটা দিল এটা হচ্ছে নেট প্রফিটের তুলনায় 10%, এর পার্সেন্টেজ করলে 10% বেরোবে, তো পার্সেন্ট গেল, 0 0 গেল, আলটিমেটলি থাকলো 10, তাহলে এর যদি হিসাব করি এখানে পড়ে থাকবে 10x, আর এটা এখানে চলে যাবে 1,32,000 মাইনাস এক্স, ঠিক আছে, এই মাইনাস এক্স যদি এখানে আসে আলটিমেটলি হয়ে যাবে 11x, 32,000 11 দিয়ে যদি কাটি, 11 কে 11, 12 13 2 22, 11 দুগুণ 22, আর পড়ে থাকবে 1 2 3 খানা শূন্য, 1 2 3 খানা শূন্য, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 12,000 টাকা। তো এখানে আরো অ্যাড করতে হবে 12,000 টাকা, আলটিমেটলি এনার ইনকাম হচ্ছে 2,12,000, যদি যোগ করি 2,12,000 টাকা, অ্যান্সার কিন্তু আমাদের হলো। তো 10টা কোশ্চেন আমরা করলাম, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আরেকবার কি ভিডিওটা দেখো, আর যদি কোথাও সামান্যটুকু অসুবিধা হয়ে থাকে যে এখানে এটা কেমন করলাম, যে কোনো রকম 0.1%ও যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো,
না হলে টেলিগ্রাম গ্রুপে জানাও, আমি রিপ্লাই করব। আর অবশ্যই ভিডিওটা যদি এতক্ষণ তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কাজে দিয়েছে, তাই দেখেছো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কারণ রেগুলার ভিডিও আমি করব, আমি জানি যারা রেগুলার ভিউয়ার্স, আমি মানে রেগুলার ভিডিও আনতে পারি না, কারণ আমি অফলাইনে পড়াই। আর যেই সময়টা সেখানে যায় তারপরে এনার্জিও থাকে না বানাতে। তবে আমি চেষ্টা করছি রেগুলার এরকম কোয়ালিটি ক্লাসেস ম্যাথস আর রিজনিং এর উপর আমি আনবো। আর এখান থেকে মানে আমার কাছ থেকে পড়লে ম্যাথস আর রিজনিং না তো এসএসসির জন্য অন্য কোথাও পড়তে হবে, না ব্যাংকিং এর জন্য মেইনস আমি কভার করে দেবো। ওকে, 3 বছরের ওপর ধরে আমি পড়াচ্ছি। রাজ্যের বাইরেও মানে পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য রাজ্যে আমি পড়িয়েছি। সেই এক্সপিরিয়েন্স থেকেই ভরসা রাখতে পারো আমি যেই কোয়ালিটি দেব সেটা ইন্ডিয়ার টপ কোয়ালিটির মধ্যেই থাকবে। আর আমি যেই মানে ডেপথ তৈরি করে দেব, সেটা রিজনিং হোক সেটা ম্যাথসে হোক, সেটা পড়ে তোমরা স্যাটিসফাই হবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। আরেকবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর ক্লাসগুলো করবে, কাজে দেবে। এই যেই কোশ্চেন্স গুলো আমি নিয়ে আসছি এটা সত্যিকারের কোয়ালিটির কোশ্চেন। ওকে, চলো বাই।